গাড়ির বডিতে হেলান দিয়ে ২ হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরভান। পরনে ব্ল্যাক শার্ট, যার ওপরের ২টি বোতাম আজও খোলা। ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি, যা একই সাথে মুগ্ধতা আর আতঙ্ক ছড়ায়। তার ঠিক সামনে দাঁড়িয়ে শাহরিয়ার। শাহরিয়ারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বুকটা ধড়ফড় করছে অনিয়ন্ত্রিতভাবে। পরিস্থিতিটা ঠিক কিভাবে তার হাতের বাহিরে চলে গেল সে বুঝতেই পারল না। সে আরভানকে দেখেই নিজের গাড়ি নিয়ে সটকে পড়তে চেয়েছিল, কিন্তু আরভান যেন এক শিকারীর চিল, ঠিক শাহরিয়ারের সামনেই আড়াআড়ি ভাবে গাড়ি থামিয়ে তার পথটা রুদ্ধ করেছে। শাহরিয়ারের চোখের সামনে বরাবর সেই মির্জা নামক লোকটার কথা ঘুরপাক খাচ্ছে, যাকে আরভান কুমিরের খামারে ফেলে দিয়েছিল। আর সেই বীভৎস উপহারের কথা মনে পড়তেই তার শরীরটা ভয়ে সিঁটিয়ে গেল, যাদেরকে আরভান গত রাতে পৈশাচিক সাজা দিয়েছে বা দেখেও আর্তনাদ করেছে, যেন সে কানে শুনতে পাচ্ছে। শাহরিয়ার চারপাশটা একবার দেখে নিল। জনসমাগম আছে, দূরে পুলিশও টহল দিচ্ছে। সে নিজেকে আশ্বস্ত করল যে আরভান জনসম্মুখে তাকে কিছুই করতে পারবে না। আরভান তো এই শহরের আইডল, সে নিজের ইমেজ নষ্ট করবে না। এই ভেবে শাহরিয়ারের ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আরভান যেন শাহরিয়ারের মস্তিষ্কটা এক লহমায় পড়ে ফেলল। সে শব্দ করে হেসে উঠল, যা শাহরিয়ারের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। আরভান এবার হেলে দুলে নিজের কারের ওপরে গিয়ে বসল। হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ। আরভানের কণ্ঠস্বর একদম স্বাভাবিক, কিন্তু তাতে মিশে আছে বিষাক্ত শ্লেষ। ভাইয়ের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, আর এইদিকে চাচার সাথে হাত মিলিয়ে সেই ভাইয়ের বউকেই ধাওয়া করছো। লুকোচুরিটা তো ভালোই খেলছো। কাম অন শাহরিয়ার, আই অ্যাম ইওর কাজিন। তোমার তো সবার আগে আমার কাছে আসা উচিত ছিল, আমার বাড়িতে ওঠা উচিত ছিল। আতিথেয়তায় কি আমি কোনো কমতি রাখতাম? আরভান এক মুহূর্ত থামল, তার ধারালো চাহনি শাহরিয়ারের চোখে স্থির রেখে আবারও বলল, একটা মেয়ের জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ছুটে এলি? মেয়ে মানুষের এত লোভ তোর, এত অভাব তোর? আমাকে একবার বলতিস, তোকে সুন্দরীদের লাইন লাগিয়ে দিতাম। কিন্তু তাই বলে নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর? ইটস টু মাচ ব্রো, ইটস টু মাচ। শাহরিয়ারের দম্ভ যেন জেগে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আয়াত তোর বউ না, ও শুধু আমার অর্জিত বস্তু, আর ওকে আমি আমার করেই ছাড়ব। তোর কি মনে হয় আরভান, বাংলাদেশে 5টা মেয়েকে ভোগ করেও যে আমাকে কেউ একদিনও জেলে রাখতে পারেনি, সেই আমি আয়াতকেও বিছানায় তুলতে পারতাম। জাস্ট একটা রাতের ব্যাপার ছিল, কিন্তু আমি তা করিনি, কারণ ওকে আমার পার্মানেন্টলি লাগবে। পার্মানেন্টলি মানে, বুঝিস তো? আরভান এবারও নিশ্চুপ, তার চোখের মনি দুটো আগুনের মতো জ্বলছে। যে কোনো সাধারণ মানুষ এই চাহনি দেখলে নজর সরিয়ে নিত, শাহরিয়ারও নিতে বাধ্য হলো। আরভান কোনো চিৎকার করলো না, ধীর পায়ে শাহরিয়ারের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার কাঁধে এক হাত রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আয়াত কারোর জিনিস না শাহরিয়ার, ও শুধু আমার আমানত, আমার ব্যক্তিগত সম্পত্তি। যে চোখ ওকে নোংরা নজরে দেখার সাহস করবে, আমি তার দৃষ্টি কেড়ে নেব। আর যে জিহবা ওর নামে অশুভ ইঙ্গিত দেবে, আমি আরভান চৌধুরী তার চিরতরে স্তব্ধ করে দিতে দ্বিতীয়বার ভাবব না। শাহরিয়ারের মুখ খুলতে চাইল, আয়াতকে? হিস! আরভান তর্জনী শাহরিয়ারের ঠোঁটে চেপে ধরল, তারপর সেই আঙুলটা ধীরে ধীরে শাহরিয়ারের গলার দিকে নামিয়ে আনলো। যখনই ওই মেয়েটাকে চাইনি, তখন এই গলার ফাঁসের দড়ি পড়েছিল, আর এখন সে আমার অস্তিত্বে মিশে আছে। তাহলে আমি কি করতে পারি, তোমার কোনো ধারণা আছে? আরভান শাহরিয়ারের চোখে চোখ রেখে বজ্র কণ্ঠে বলল, শোন, আমি সাধারণত হাত নোংরা করি না, কিন্তু যখন আমার স্ত্রীর কথা আসে, আমি আমার নিয়ম মেনে চলি না। সে আমার পাশে থাকে, আর এটাই যথেষ্ট।
যে কেউ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারে সে আর কখনো কিছুর দিকেই তাকাবে না। বিশ্বাস কর দোস্ত, আমি বারবার সতর্কবাণী দেই না। কথাটা বলেই আরভান পাশের টহলরত পুলিশের দিকে তাকালো। তারা আরভানের সম্মানে মাথা নোয়ালো। আরভান শাহরিয়ারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কি মনে হয় আমি যদি তোকে এখন এখান থেকে টেনে নিয়ে কোথাও গায়েব করে দেই তবে ওরাই তোকে বাঁচাবে? ভুল। ওরা আমাকেই সাহায্য করবে, তোকে নয়। এটাই লাস্ট বার। এরপরে আমি আর কোনো ওয়ার্নিং দেব না। বাংলাদেশে ফিরে যা নিজের বাবা মা আর দাদার কাছে। সেখানে গিয়ে বাকিটা জীবন কাটিয়ে দে। না হলে নিজের পুরুষত্ব বিসর্জন দিয়ে সারা জীবন আফসোস করতে হবে। আরভান গটগট করে নিজের গাড়ির দিকে হেঁটে গেল। পেছন থেকে শাহরিয়ার চিৎকার করে বলল, আয়াত যদি একবার জানতে পারে সত্যিটা, ও যদি জানতে পারে তোর ওই। বাকি কথাটুকু অস্পষ্ট হয়ে গেল। তাছাড়া তুই তো ওর সাথে সারা জীবন থাকবি না ব্রো। তখন ও কি করবে? শাহরিয়ার ভেবেছিল আরভান হয়তো চমকে যাবে, তার গোপন কোনো তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় সে ঘাবড়ে যাবে। কিন্তু আরভানের মধ্যে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেল না। তার বাবার থেকে শোনা কথাগুলোই যে এই ছেলে এখন তার কাছে আওড়াচ্ছে তা সে বেশ ভালোভাবেই বুঝতে পারল। আরভান গাড়ির দরজাটা খোলার আগে একবার ঘাড় ঘুরিয়ে শান্তভাবে বলল, সত্যিটা যখন সামনে আসবে তখন দেখা যাবে। আর ভবিষ্যতের দুশ্চিন্তা আমার ওপর ছেড়ে দে। কারণ আয়াতের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ওপরেই এখন কেবল আরভান চৌধুরীর অধিকার। আমার অনুপস্থিতিতেও ওর ছায়া ছোঁয়ার সাধ্য তোর হবে না। এর জন্যেও তো এত যত্ন করে ওর রাস্তা পরিষ্কার করছি, যেন ওর হাঁটার পথে কোনো ধূলিকণা তার পবিত্রতাকে স্পর্শ করতে না পারে। কারণ সেই ধুলোগুলোকে আমি নিজের জুতো দিয়ে পিষে ফেলবো। বুকের উপরে গোজা সানগ্লাসটা চোখে পড়ে সে গাড়িতে উঠে বসলো। স্টার্ট দেওয়ার আগেই শাহরিয়ারের রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে আরভান হাসিটা আরো চওড়া হলো। তীব্র গতিতে ধুলো উড়িয়ে গাড়িটা চোখের পলকে মিলিয়ে গেল। শাহরিয়ার হাতের মুঠো শক্ত করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল। অপমানে আর রাগে তার সারা শরীর রি রি করছে। আয়াতের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ চৌধুরী। তিনি প্রথমে কিছুটা অবাক হলেও পরেক্ষণেই ঠোঁটে সেই চিরচেনা কুটিল হাসি ফুটিয়ে তোলেন। একরাশ বিস্ময় নিয়ে চারিদিকে তাকিয়ে বলেন, আরে আয়াত, তুমি এখানে কি করছো? আরভানের সাথে এসেছো বুঝি? কোথায় সে? আয়াত কিছুটা অপ্রস্তুত হলেও সৌজন্যের খাতিরে হালকা হাসলো। না, সে আসেনি, আমি একাই এসেছি। রেস্টুরেন্টে খেতে এসেছো? আয়াত মেকি হেসে বলল, জি। খেয়েছো? না আসলে। আয়াতের কথা শেষ করতে না দিয়ে তিনি বলেন, চলো তাহলে একসাথে বসা যাক। আয়াত থমকে দাঁড়ালো। আরশাদ চৌধুরী ওর উত্তরের অপেক্ষা না করেই হাঁটা শুরু করে দিয়েছেন। পেছনে ফিরে কিছুটা আদেশের সুরে বলেন, ভয় নেই, আসো। আয়াত ঘোর সংকোচ নিয়ে তার পিছু পিছু ভেতরে ঢুকলো। মেলবোর্নের এই রাজকীয় রেস্টুরেন্টটি অত্যন্ত অভিজাত। এখানে বড় ব্যবসায়ী আর প্রভাবশালী ব্যক্তিদের আনাগোনা। পেছনের প্রিভেসি জোনটি আরো গম্ভীর, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। আয়াত যখন চারপাশে চোখ বুলিয়ে ভেতরে যাচ্ছিল সে অনুভব করছিল একজোড়া তৃষ্ণার্ত চোখ তার দিকে নিবদ্ধ হয়ে আছে। আরশাদ চৌধুরীর সেই দৃষ্টিতে স্নেহ চেয়েও বেশি কিছু একটা ছিল যা আয়াতকে অস্বস্তিতে ফেলেছিল। কি খাবে বলো? আরশাদে চৌধুরী আয়াতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আয়াত শান্তভাবেই বলল, আপনার যা ইচ্ছা। আরশাদে চৌধুরী যখন সি ফুড অর্ডার দিতে গেল আয়াত বাধা দিয়ে বলল, আমি ওইসব খাই না। আরশাদে চৌধুরী আবারও হাসলেন, তুমিও ঠিক আমার মায়ের মতোই হয়েছ দেখছি। প্রথমে অন্যের কথা ভাববে, কিন্তু শেষ পর্যন্ত করবে নিজের ইচ্ছে মতোই। তিনি ওয়েটারকে কিছু সালাদ আর স্ন্যাক্স অর্ডার দিলেন। মায়ের প্রসঙ্গ আসতেই আয়াত অবাক হয়ে তাকালো। মানে, ঠিক বুঝলাম না, আপনি কি আমার মাকে চিনতেন? আরশাদ চৌধুরী সোজা হয়ে বসলেন। তার চোখে তখন এক রহস্যময় চমকি। আর চিনব না কেন? একসময় আমার খুব ভালো বন্ধু ছিল সে। বলতে গেলে ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হওয়া।
আয়াত শুধু বলল, ওহ। কারণ সে জানতো তার নানা আর আরভানের দাদা অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। সেই সূত্রে তাদের বন্ধুত্ব অস্বাভাবিক কিছু নয়। আয়াতের ভাবনার সুতো ছিল আরশাদ চৌধুরীর এক অদ্ভুত প্রশ্নে। তুমি কেন আরভানের সাথে অস্ট্রেলিয়ায় এসেছো আয়াত? তোমার তো উচিত ছিল তাকে ডিভোর্স দেওয়া। যে মানুষ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশে গেল, তুমি তার সাথেই অস্ট্রেলিয়ায় চলে আসলে। ইটস এ ভেরি ব্যাড ডিসিশন। আয়াতের ভুরু কুঁচকে গেল। সে নিজেই আমাকে নিতে এসেছে, আর আমি নিজে থেকে আসিনি। তাছাড়া আপনি এমন কথা কেন বলছেন? এমনকি এমনি জিজ্ঞেস করলাম, দেখলাম তুমি আরভানের সাথে তার জোরে আছো নাকি নিজের ইচ্ছেই? ওর সাথে কি তোমার স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে? আয়াত এবার ভীষণ অস্বস্তি বোধ করতে শুরু করলো। কোনো শ্বশুর যে তার পুত্রবধূর ব্যক্তিগত সম্পর্কের গভীরতা নিয়ে এইভাবে সোজাসুজি প্রশ্ন করতে পারে, তা তার ধারণার বাহিরে ছিল। আয়াত আর এক মুহূর্তও সেখানে বসতে পারল না। একটি বাহানা খুঁজে উঠে দাঁড়ালো। আমার মনে হয় এখন যাওয়া উচিত। আরভান কলেজের বাহিরে আমার জন্য অপেক্ষা করবে বলেছিল। আমি ভুলে গিয়েছিলাম। ভালো থাকবেন। বলেই সে দ্রুত পা বাড়ালো। আয়াত বেরিয়ে যেতে নিলে আরশাদ চৌধুরী অট্ট হাসিতে বললেন, আয়াত, তুমি বাহানাই তোমার মায়ের মতনই, একে এক। ঠিক আছে, তবে তোমার হাজবেন্ডকে বলো সে যে গিফটটা পাঠিয়েছে সেটা তোমার শ্বশুরের বড্ড পছন্দ হয়েছে। গিফট শব্দটা শুনে আয়াত থামলো। কিসের গিফটের কথা বলছেন তিনি? জিজ্ঞেস করতে গিয়েও করলো না। জিজ্ঞেস করতে গিয়েও সে পিছিয়ে গেল। ছেলে তার বাবাকে উপহার দিতেই পারে, তাতে তার কৌতূহল দেখানোর কিছুই নেই। আয়াত মাথা নেড়ে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আয়াত চলে যাওয়ার পর আরশাদ চৌধুরী চোখটা বন্ধ করে চেয়ারে হেলান দিলেন। তার চোখে এক পলকের জন্য পুরো কোনো পুরনো কোনো স্মৃতি চিকচিক করে উঠল। ভেসে উঠল এক জোড়া হাসি খুশি উজ্জ্বল চোখ আর চশমা পরা এক সাধারণ চেহারার তরুণী, হাবিবা। আর সেই বোকা-শোকা যুবক আরশাদ। সেদিন আরশাদের বাবা ঘোষণা করেছিলেন, আমার বড় ছেলে আরশাদের সাথে হাবিবার বিয়ে ঠিক করলাম। হাবিবা তখন রাজি ছিল। তার ঠোঁটে ছিল হাসি। যাকে ছোটবেলা থেকে মনের মণিকোঠায় রেখেছিলেন, তাকে অর্ধাঙ্গী হিসাবে পাওয়ার আনন্দে আরশাদ বিভোর ছিলেন। কিন্তু কিছুদিন পরেই তিনি আবিষ্কার করেন হাবিবা তারই এতিম চাচতো ভাই ইমতিয়াজকে ভালোবাসে। হাবিবা আরশাদের সামনে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলেছিল, আরশাদ ভাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি ইমতিয়াজ ভাইকে ভালোবাসি। প্লিজ বিয়েটা ভেঙে দিন। ইমতিয়াজ বলেছিল সে এখন টাকা রোজগার করছে, হাবিবাকে সুখে রাখবে, যা বাবার ওপরে নির্ভরশীল। আরশাদের পক্ষে সম্ভব নয়। আরশাদের পুরুষতান্ত্রিক ইগোতে লেগেছিল। নিজেকে বড় প্রমাণ করতে তিনি দেশ ছেড়ে অস্ট্রেলিয়াতে চলে আসেন। সেখানে তার বন্ধুত্ব হয় এলিনার সাথে। এলিনা আরশাদকে পছন্দ করে ফেলল। এরপর তার বাবা আরশাদকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আরশাদ তখন সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশে ফিরে যায় হাবিবাকে পাওয়ার আশায়। কিন্তু ফিরে এসে দেখেন হাবিবা তার প্রেম নিয়ে অনড়। বারবার ভালোবাসার মানুষটা পাওয়ার বাধায় একদিন হাবিবা আরশাদকে তিক্ত ভাষায় অপমান করে বলেছিল, আরশাদ তার বাবার টাকা ছাড়া কিছুই না। বাবা বলেছে, তাই সে তার পিছু পড়ে আছে। নিজ ক্ষমতা থাকলে অন্য কাউকে বিয়ে করে দেখাক। হাবিবার কথায় কষ্ট পেয়ে জেদের বশে আরশাদ এলিনাকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসেন। তার বাবা এলিনাকে দেখে রাগে ফেটে পড়েন। পরিবার সহ সকলের চোখে হাবিবা হয়ে গেল বেচারি প্রতারিত মেয়ে, আর আরশাদ হয়ে গেল বিশ্বাসঘাতক। তার বাবা তাকে ত্যায্য করলেন। এদিকে থেকে আরশাদের মা ছেলের জন্য ধুকে ধুকে অসুস্থ হন। মা যখন আরশাদকে দেখার ইচ্ছে পোষণ করেন, তখন আরশাদ 17 বছরের। আরভানকে নিয়ে প্রথমবার বাড়িতে পা রাখেন। অসুস্থ মা তখন শেষ আবদার করেছিলেন আরভানের সাথে হাবিবার মেয়ের বিয়ে দিতে। হাবিবাও অনুতপ্ত হয়ে রাজি হয়েছিল। আয়াত আরভানের ছোটবেলায় বিয়ে
বিয়ে রাখা হলো যাতে করে বড় হয়ে তারা সম্পর্ক বুঝে নেয়। কিন্তু হাবিবা ইমতিয়াজের সুখের সংসার দেখে আরশাদের ভেতরে হিংসা দানা বাঁধে। সে এলিনাকে ভালোবাসতে পারেনি, নিজের ছেলেকে তো আরও না। সে চায়নি আরভান বাংলাদেশে গিয়ে ওই প্রতারিত নারীরই মেয়ের সাথে সংসার করুক। এর জন্যই তিনি আরভানের ট্রাভেল ব্যান করে দিয়েছিলেন, যেন সে বাংলাদেশে না যেতে পারে আর তাকে ধোঁকা দেওয়া নারীর সন্তান সন্তানের সাথে কোনো প্রকার সম্পর্ক না হয়। যে ট্রাভেল ব্যান তুলতে আরভানের কয়েক বছর লেগে যেত, সেটা মাত্র কয়েক দিনে তুলে দিয়েছিল, শুধুমাত্র পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার জন্য। তবে জেসিকাকে সাথে পাঠানোর শর্তও ছিল নজর রাখার জন্য। কিন্তু আরভান তার সাথে খেলা খেলেছে। আয়াতের এই মুখটা ঠিক হাবিবার মতোই মায়াবী, অথচ ধ্বংসাত্মক। এই মুখ দেখলে এখনো তার নিষিদ্ধ ইচ্ছাগুলো জাগে। আরশাদ চোখ খুললেন, কাচের গ্লাস দিয়ে দেখলেন আয়াত একটা ট্যাক্সিতে উঠছে। তার ঠোঁট বেঁকে একটা বীভৎস হাসি ফুটে উঠল। হঠাৎ করেই তার মনে প্রশ্ন জাগলো, এই নিষিদ্ধ ইচ্ছাটাকে প্রশ্রয় দিলে কেমন হয়? অস্পষ্ট স্বরে গেয়ে উঠল, যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জারও ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষেরও শোনে। এদিকে এলিনা চৌধুরী একটি পুরানো ছবির সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছবির সেই বৃদ্ধার মুখের উপরে আঙ্গুল বুলিয়ে অস্পষ্ট স্বরে বলেন, কাউকে ছাড়বো না, সব হিসাব আমি কড়াই গন্ডায় বুঝে নিব। আয়াত যখন বাড়িতে ঢুকলো, দেখলো আরভান সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছে, হাতে কিছু ফাইল, হয়তো এতক্ষণে সে স্টাডি রুমে ছিল। আয়াত অবাক হলো, আরভানের তো এই সময় বাড়িতে থাকার কথা নয়। আয়াত নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিছানায় চুপচাপ বসে রইল, কিন্তু মনের ভেতরে উসখুসানি কম ছিল না। শেষমেশ আরভানের রুমের দিকে পা বাড়ালো সে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আয়াতের চোখ ছানা বড়া হয়ে গেল।